শত বছরের গামছার ঐতিহ্যকে টিকিয়ে রাখতে দিনের পর দিন যেন হাড় ভাঙা লড়াই করছেন কারিগররা। যদি বন্ধু যাবার চাও ঘাড়ের গামছা থুইয়া যাও রে, গ্রাম বাংলার এমন লোকগীতিতে গামছা শব্দটির উল্লেখই প্রমাণ করে যে এটি শুধু একটি প্রয়োজনীয় উপকরণ নয়, বরং বাংলার ঐতিহ্য ও সংস্কৃতির অবিচ্ছেদ্য অংশ। সুতা ভালো, অরিজিনাল সুতা এবং হাতে বড় এবং রং গ্যারান্টি সব দিক দিয়ে আর কি উন্নত। গামছা বুনন যেন খুলনার শতবর্ষী তাঁত শিল্পের এক জীবন্ত নিদর্শন। প্রতিদিন ভোর হলেই ঘর থেকে ভেসে আসে ঠকঠক শব্দ। এ যেন বাংলার শেকড়ের সঙ্গে এক সুরেলা সঙ্গীত। পুরুষেরা তাঁতের চাকা ঘোরান আর নারীরা সুনিপুণ হাতে সুতো বাঁধেন, রং মেশান, তৈরি করেন কয়েকটি সূক্ষ্ম কারুকাজময় গামছা। শুরুর থেকে মেলা অনেক কাজ, এই নলি ভাকানো, সুতোয় মার দেখা, নদী মারে দেয়া, ফিরে আবার গুছাইয়ে তাঁতের দেয়া। সময়ের পরিক্রমায় আধুনিকতার ছোঁয়ায় যখন অনেক কিছুই পরিবর্তিত হচ্ছে, তখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে খুলনার ফুলতলার ঐতিহ্যবাহী গামছা শিল্প। রং ভালো, এই যে আমরা সব পুষ্টির রং, আমাদের এখানে আসোয়া নেই, সব পুষ্টি। বংশ পরম্পরায় 4 দশকের বেশি সময় ধরে গামছা বুনছেন কারিগর নাসির উদ্দিন। কাঁচামালের দাম বাড়লেও ধরে রেখেছেন বাংলার ঐতিহ্য। আমি ছোটবেলা থেকে মনে করেন এই তাঁতের সাথে পরিচিত। আমি ছোটবেলা থেকে ধরেন আমার প্রায় 10 বছর জীবন থেকে আমি বুনি। আমার বাপ মা সবাই করে, আমার দাদা তো কয়, আমাদের দাদার আমলে, তার দাদার আমলে হয়, আমরা প্রতি আমরা এই উঠলাই। এক সময় প্রতিটি বাড়ির উঠোনে চরকায় সুতো গুটিয়ে গামছার জন্য প্রস্তুত করা হতো। এখন সেই দৃশ্য অনেকটাই বিলীন। কারিগর এখানে বহুত ছিল, আমাদের বাড়ি ছিল 10 খান 11 খান, এটা প্রত্যেক বাড়িতে 10 খান 12 খান 5 খান 6 এইভাবে ছিল। তখন সবাই বুন, আমার রাত 10টা 11টা সারা রাত খাওয়া বুনছে। আস্তে আস্তে এই তাঁত শিল্পটা মনে করেন যে আমি তো দেখলাম এখন পর্যন্ত নেই বলে চলে। উৎপাদন খরচ বেড়ে যাওয়ায় গামছা বুনে লাভ করা কঠিন হয়ে পড়েছে। ফলে এক সময়ের ব্যস্ত তাঁত শিল্প এখন টিকে থাকার লড়াই চালিয়ে যাচ্ছে মাত্র কয়েকটি পরিবার। সুতো বা রং এর যে যাবতীয় ম্যাটারিয়ালস, এগুলোর দাম মনে করেন যে নাগালের বাইরে। আমি ফুলতলা গামছাগুলো বেশি বিক্রি করি, বুঝলেন, এবং ফুলতলা গামছাগুলো খুবই ভালো, চাহিদাও বেশি এবং খুবই ভালো ছিল। ফুলতলার বাজারে প্রতি হাটে দেশীয় তাঁতে বোনা গামছা বিক্রি হয়, কিন্তু কম দামের কারণে মেশিনে তৈরি গামছা বাজার দখল করে নিয়েছে। ফলে দেশীয় তাঁতের গামছার চাহিদা অনেকটাই কমে গেছে। রবিবার আর বুধবার এই 2 দিনই ফুলতলায় হাট বসতো। এখানে 100 টাকা ফিস, তাই আমরা এই 400 টাকা করে বেশি। আমাদের আর বড় গামছা যেগুলো ওগুলো আমরা 600 টাকা 650 টাকা আমরা গাঁথা। যেরিমান কাটতি হয় সেই পরিমাণে টাকা না, বিটি মানুষের 250 টাকা 300 টাকা দিচ্ছে, পুরুষের অন্তত 300 টাকা 350 টাকা দেয়, এতে তো তা হয় না। অবহেলিত এই শিল্পের প্রতি যদি যথাযথ নজর দেওয়া না হয়, তবে একসময় হয়তো হারিয়ে যাবে শতবর্ষের এই ঐতিহ্য। এখনই প্রয়োজন সরকারি বা বেসরকারি সহায়তা, যাতে দেশীয় তাঁত শিল্পের কারিগররা তাদের পুরনো ঐতিহ্য ধরে রাখতে পারেন এবং জীবিকার নিশ্চয়তা পান। যখন আমরা বলি যে আমরা কারিগর সম্প্রদায়ের লোক গামছা, তখন সবাই অনেকেই মনে করেন ঠেউস থেকে তাকায়, মনে করেন যে বন্ধু বান্ধব শুরু করে আত্মীয় স্বজন গামছা বোনার পরে সেই লাভটা আর মনে করেন যে একজন তাঁতি পায়, যার ফলে এই শিল্প ছেড়ে মনে করেন যে অন্য শিল্পের দিকে ধাবিত। সময় আমি গামছা বুনতাম, এখন গামছা আসলে ব্যবসা নাই বলে ওগুলো ছাড়ান দিচ্ছি। এখন আমি আমার মতো অনেকে মাছ ধরে বিক্রি করে। একসময় মানে গামছা তৈরি করতাম, সে গামছার তো কোনো পুঁজি নাই আর দামও কম, এই জন্য ছাড়ান দিয়ে অন্য ব্যবসা করতেছি আমরা। ফুলতলার গামছা শুধু কাপড় নয়, এটি বাংলার সংস্কৃতি, শ্রম আর ভালোবাসার প্রতিচ্ছবি। একে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন ন্যায্য মূল্য, সরকারি পৃষ্ঠপোষকতা এবং জনসচেতনতা। না হলে একদিন হয়তো গানেই থেকে যাবে গামছার কথা, বাস্তবে নয়। ভ্যান চালাইলে 500-1000 টাকা ইনকাম করতে পারতেছে, কিন্তু গামছা বুনায় সারাদিনে তারা ওইটা তাদের পাচ্ছে না। আমাদের গ্রামে তো মাত্র 10 খান তাঁত আছে। তারপরে আপনার দলের এই জিনিসটা যদি বানিয়ে যায় তাহলে বানানোর কোনো লোক নেই। এক সময় 12-1400 তাঁত ছিল, এখন তারা ভ্যান চালায়, অনেক তারা ব্যবসা বাণিজ্য করে তারা অত বড় লোক হয়ে গেছে।